Hello everyone, welcome to my channel. This is Saima Jakepia. আজকে আলোচনা করব দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং নিয়ে। এটা লিখেছেন চেক রাইটার মিলান কুন্দেরা। এটি 1984 সালে লেখা হয়। আর এখানে দুটো হিস্ট্রিক্যাল ইভেন্টের সম্পর্কে বলা হয়েছে। একটা হচ্ছে প্রাগ স্প্রিং আর একটা হচ্ছে সোভিয়েত ইনভেশন। এগুলো কোথায় হয়েছে? চেকোস্লোভিয়াতে। কত সালে? 1968 সালে। তো কবি এই ঘটনাগুলা বা এই হিস্ট্রিগুলা তুলে ধরেছেন। এখন ঘটনাটা কি ছিল? ঘটনাটা হচ্ছে আমাদের রাইটার মূলত জার্মান ফিলোসোফার নিৎসের একটা থিওরির উপর বেস করে এটা লিখেছেন। নিৎসে বলেছেন এটার্নাল রিটার্নের কথা। তো এটার্নাল রিটার্ন জিনিসটা কি আসলে? এটার্নাল রিটার্ন মানে হচ্ছে নিৎসে বলছেন এই যে ইউনিভার্সে যা কিছু রয়েছে, পিপল, ইভেন্টস, অ্যানিমালস, যা কিছুই আছে সব কিছু রিপিট হয়, তাও একবার না, ইনফিনিট টাইমে। মানে বারবার দেখা যাচ্ছে কি এই দুনিয়াতে যা কিছু হবে সেগুলো বারবার রিপিট হবে। ঠিক আছে, তো আপনি এখন এখন কোনো প্রকার ভুল করলেন, পরবর্তীতে আপনি কি করতে পারবেন? আবার ঘটনাটা হবে, এই ভুল থেকে শিক্ষা নিলেন, পরবর্তী জায়গায় গিয়ে আর ভুলটা করবেন না। এটা হচ্ছে নিৎসের ধারণা। এখন মিলান কুন্দেরা এই জিনিসটাকে রিজেক্ট করে দেয়। তিনি বলে আসলে এই জিনিসটা কখনোই সম্ভব না। আপনি যে জিনিসটা একবার করে ফেলেছেন সেটা কি পুনরায় আবার করার সুযোগ থাকে? যেমন আপনি একবার মৃত্যুবরণ করেছেন, আবার পারবেন মৃত্যুবরণ করতে? ইট ইজ টোটালি ডিফারেন্ট, বা এটা সম্ভবই না কখনো। তো এখন আমাদের রাইটার কিন্তু এই কুন্দেরা কি করেন, নিচের এই থিওরিটাকে টোটালি রিজেক্ট করে দেন এবং তিনি কি করেন, নিজে বলছেন কি এটা কখনোই সম্ভব না। এবং এটা নিয়ে একটা ফেমাস কোটেশনও রয়েছে, যেমন উই ক্যান নেভার নো হোয়াট টু ওয়ান্ট বিকজ লিভিং অনলি ওয়ান লাইফ উই ক্যান নেইদার কম্পেয়ার ইট উইথ আওয়ার প্রিভিয়াস লিভস নর পারফেক্ট ইট ইন আওয়ার লিভস টু কাম। মানে আমাদের শুধু একটাই জীবন রয়েছে, আমরা কখনো এটাকে আরেকটার সাথে কম্পেয়ার করতে পারি না। আমরা একটা ঘটনা ঘটে গিয়েছে আগে, পরবর্তী আবার সেই ঘটনা ঘটবে, আবার আমরা কি ভুলগুলা করব না, এই জিনিসটা কখনোই সম্ভব না। তো তিনি কি করেছেন, এই ধারণাটা বোঝানোর জন্য দুইটা কাপলকে ইউজ করেছেন আর হিস্ট্রিক্যাল কিছু ঘটনা কি করেছেন এখানে তুলে ধরেছেন। কাপলগুলোর নাম সম্পর্কে একটু পরে বলছি, আরো কিছু এখানে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে বলি। এখানে তিনি একটা জার্মান ওয়ার্ডের কথা বারবার ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কিডস। এটার স্পেলিং যেমনই হোক না কেন, তো এটার কথা তিনি বারবার বলেন। তো এটা মূলত হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। এটার দ্বারা বোঝানো হয় টেস্টলেস আর্ট, কিন্তু কোন দ্বারা এটাকে টোটালি ডিফারেন্ট ওয়েতে তিনি ব্যবহার করেছেন। তিনি এটাকে ডিফাইন করেন অ্যাজ দ্য অ্যাবসলিউট ডিনায়াল অফ শিট। ঠিক আছে, মানে অনেকটা হচ্ছে ব্যাপারগুলো দুনিয়াতে যা কিছুই গতানুগতিক, যা কিছু আমাদের দুনিয়াতে যা কিছুই চলছে, তিনি অনেকটা ওই জিনিসটাকে কি করে দেন, ডিনাই করেন, এরকম একটা অনেকটা ব্যাপার আর কি। তো এই ওয়ার্ডটা তিনি ব্যবহার করেন। তারপর আসি দ্য প্রাগ স্প্রিং। প্রাগ স্প্রিং এটা মূলত চেকোস্লোভাকিয়াতে হয়েছিল এবং এই প্রাগ স্প্রিংটা হয় 5ই জানুয়ারি 1968 সালে। খুব একটা বেশি মাস ছিল না, মেবি 8 মাসের মতো এটা ছিল। অগাস্টে এসে এটা শেষ হয়ে যায়। তো এই প্রাগ স্প্রিং কেন হয়? প্রাগ স্প্রিং মূলত হয়েছিল, দেখা যাচ্ছে কি কমিউনিস্ট যারা ছিল তাদের জন্যই মূলত এটা হয়, বিভিন্ন কারণ এখানে রয়েছে। তো প্রাগ স্প্রিংটা হয়, তারপর পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন সেখানে আসে, প্রায় 6,50,000 রাশিয়ান ট্রুপ নিয়ে আসে এবং এসে কি করে এই প্রাগ স্প্রিং এর মধ্যে যে প্রবলেমগুলো ছিল বা তাদেরকে দমন করে ফেলে এবং এই প্রাগ স্প্রিংটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই প্রাগ স্প্রিং এবং সোভিয়েত ইনভেশন এই দুইটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবার আসেন স্টোরির ক্যারেক্টারগুলোতে। থমাস। থমাস হচ্ছে আমাদের নায়ক। খুবই ইন্টেলেকচুয়াল একজন চেক সার্জন ছিল। তিনি কিন্তু কেমন ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক বলবো না, মানে হচ্ছে একটু লুচ্চা টাইপের মানুষ বলতে পারি, যা অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে, সবার সাথে তিনি সেক্সুয়াল ইন্টারকোর্স করেন, এরপর কি সেক্স করার পর রাতের বেলায় তাদেরকে ছেড়ে দেন। তো এরকম তার কিন্তু একটা ওয়াইফও আছে, ছেলে রয়েছে সাইমন। ঠিক আছে, কিন্তু তাদের কারোর সাথে সে থাকে না। তো সে পরবর্তীতে তেরেজা নামক একটা মেয়ের সাথে রিলেশনে যায়, তাকে বিয়ে করে এবং তার সাথেই থাকে। এক পর্যায়ে সে তার সাথে মৃত্যুবরণ করে এবং এই ভদ্রলোক লাইটনেসকে রিপ্রেজেন্ট করে। এবার আসি থেরেজার কাছে। থেরেজা সে হচ্ছে একজন ইয়াং মেয়ে, সে মূলত থমাসের ওয়াইফ এবং সে খুবই ভদ্র, খুবই ভালো একটা মেয়ে। তো এই মেয়েটা হেভিনেসকে রিপ্রেজেন্ট করে এবং সে খুবই ফেথফুল ছিল তার হাজব্যান্ডের প্রতি, এবং তার হাজব্যান্ড যে এক একটা মেয়ের সাথে রিলেশন করছে সে সবকিছুই জানে, সবকিছুই জেনে শুনে সে তার হাজব্যান্ডের সাথে থাকে, কারণ সে তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে যেতে চায় না। তো পরবর্তীতে আমরা দেখি কি তারা হ্যাপিলি একটা ম্যারিড লাইফ লিড করে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কার অ্যাক্সিডেন্টে। সাবিনা।
এই সাবিনা হচ্ছে থমাসের খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড, আমরা মিস্ট্রেস বলতে পারি। এবং এই মেয়েটা কি, সেও থমাসের মতো, সেও দেখা যাচ্ছে কি সবার সাথে এমনি এমনি এসব কিছু করে যাচ্ছে, সেক্সুয়াল ব্যাপারগুলো। এবং থমাসের সাথেও তার সেক্সুয়াল রিলেশনশিপ ছিল, ইভেন থেরেজাকে বিয়ে করার পরও। এবং সে খুবই ফেমাস একজন পেইন্টার ছিলেন, তার আর্ট গ্যালারি রয়েছে, মানে খুবই ফেমাস একটা মহিলা ছিল। কিন্তু সে কোনো প্রকার রিলেশনশিপে আটকাতে চায়নি। সে চিন্তা করছিল কি জীবনের কোনো কিছু কি থাকবে না, মানে তিনি কোনো প্রকার রেসপন্সিবিলিটি চায় না, কোনো হেভিনেস কোনো কিছু চায় না, তিনি লাইটনেস জিনিসটাতে বিশ্বাস করেন, কোনো রিলেশনশিপে তিনি যেতে চান না। তার বয়ফ্রেন্ড হচ্ছে ফ্রেঞ্চ। এই ভদ্রলোকের সাথে সে কিছুদিন রিলেশনশিপে ছিল, এবং এই ভদ্রলোক হচ্ছেন একজন প্রফেসর, এবং ভদ্রলোকেরও কি ওয়াইফ রয়েছে, এবং সে ওয়াইফকে ছেড়ে সাবিনার কাছে চলে আসে। কিন্তু সাবিনাও তাকে রিজেক্ট করে দেয়। পরবর্তীতে তার নিজের একটা স্টুডেন্টকে সে ভালোবাসে, তার সাথে রিলেশনশিপ করে, কিন্তু পরবর্তীতে সে মৃত্যুবরণ করে। কারেনিন, এটা হচ্ছে একটা ডগ, যেটা থেরেজা এবং টমাসের ডগ। এটা ক্যান্সারে মৃত্যুবরণ করে। এবার আসি স্টোরিতে। স্টোরিটা হচ্ছে এরকম, প্রথমে তিনি নিৎসের থিওরিটা সম্পর্কে বলেন। নিৎসে হচ্ছে একজন জার্মান ফিলোসোফার। তো এই ফিলোসোফার মূলত এটার্নাল রিটার্নে বিশ্বাস করতেন, মানে আমাদের জীবনে যা কিছু রয়েছে সেগুলো বারবার রিপিট হবে। তো তখন এই জিনিসটাকে তিনি বলছেন কি, মানে যে জিনিসগুলো রিপিট করে না বা রিটার্ন করে না সেটা হচ্ছে লাইক এ শ্যাডো। ঠিক আছে, যে জিনিসটা রিপিট করে না সেটা হচ্ছে শ্যাডো। এবং তিনি বলছেন কি, দুনিয়াতে যা কিছু রয়েছেন সেই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লাইটনেস আর একটা হচ্ছে হ্যাভিনেস। যে জিনিসটা বারবার রিপিট হয় সেটা হচ্ছে হেভিনেস, আর যেটা রিপিট হয় না জাস্ট একবারই হয় সেটা হচ্ছে লাইটনেস। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, একটা হচ্ছে লাইটনেস আর একটা হচ্ছে হ্যাভিনেস। এবং দেখা যাচ্ছে কি আমাদের এখানে থমাস এবং সাবিনা লাইটনেসকে রিপ্রেজেন্ট করে, কারণ তারা জীবনে কোনো প্রকার বার্ডেন চায় না। ঠিক আছে, তারা বিয়ে চায় না, তারা কোনো বাধ্যবাধকতা কোনো জিনিস চায় না। আর অন্যদিকে আমাদের নায়িকা থেরেজা, সে কি চায়, এবং ফ্রেঞ্চ, এই দুজনে হেভিনেসটাকে পছন্দ করে, এবং তারা কি করছে, মানে তারা বিয়ে এসব ব্যাপারগুলোতে বিশ্বাস করতো। তো এখন তিনি তার লাইটনেস এবং হেভিনেস এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে এবং নিৎসের থিওরিটাকে ভুল প্রমাণ করতে সে কি করে, থমাস, থেরেজা, ফ্রেঞ্চ, সাবিনা এদের স্টোরি তুলে আনে। তো শুরুটা করি, স্টোরিতে আসি। স্টোরিটা কিভাবে শুরু হয়, দেখা যায় কি থমাস এবং থেরেজা এই দুইজনের স্টোরি দিয়েই কাহিনীটা শুরু হচ্ছে। থমাস খুবই হ্যাপি একটা লাইফ লিড করছে প্রাগের মধ্যে। সে একজন সার্জন, সাকসেসফুল মানুষ, ইচ্ছামতো মহিলাদের সাথে রাত কাটাচ্ছে, খুবই চিলে আছে। তার ওয়াইফ, তার ছেলে সাইমন তাদেরকে ছেড়ে দিয়েছে। তো এখন সাডেনলি সে চেক না একটা গ্রামের মধ্যে একটা পেশেন্টকে ট্রিট করতে যায়। তো সেখানে যাওয়ার পর তারপর কিছু পর সময় দেখা যায় কি একটা রেস্টুরেন্টে যায়। তো রেস্টুরেন্টে যাওয়ার পর সে একটা বই খুলে পড়তে থাকে, এরকম একটা অবস্থা। তখন থেরেজা তাকে দেখে। থেরেজা হচ্ছে সেখানে একজন ওয়েট্রেস, ঠিক আছে। তো দেখার পর যখন দেখে কি থমাস বই খুলে পড়া শুরু করেছে, সে কিছুটা কিউরিয়াস হয়, কারণ থেরেজা মনে করে যে বই পড়ছে এটা তাকে এক্সেপশনাল বানাচ্ছে। কারণ থেরেজা সবসময় তার মা দ্বারা এক্সপ্লয়েট হয়েছে। তার মা তাকে বলেছে জীবনে প্রাইভেসির কোনো প্রয়োজন নেই, কারণ তুমি একটা মহিলা, তোমার শরীর যেমন দুনিয়াতে সব মহিলার শরীর তেমন, তো তোমার কোনো প্রাইভেসির প্রয়োজন নেই। এই জিনিসটাতে সে খুবই বিরক্তি প্রকাশ করত, এবং সে চিন্তা করতো কি বই পড়ার মধ্য দিয়ে সে নিজেকে এক্সেপশনাল বানাবে। তো থমাস যখন বইটা খুললো তখন তার মনে হলো কি ঠিক আছে, এর সাথে আমার কোনো একটা কানেকশন হবে। তারপর তাদের খুব ছোটখাটো কথাবার্তা হয়, এখানে স্টোরি শেষ। এরপর থমাসের জায়গায় চলে যায়। আমাদের থেরেজা কি করে, থমাসকে ফলো করা শুরু করে, এবং ফলো করতে করতে একটা সময় থমাসের ফ্ল্যাট, প্রাগের যেখানে তার ফ্ল্যাট রয়েছে সেখানে চলে যায়। তো চলে যাওয়ার পর থমাস কিছুটা অবাক হয়, তুমি এখানে কি করছো? তখন বলছে যে মানে আসলে আমি এখানে এসেছি আর কি। আচ্ছা যাই হোক, এরপরে দেখা যায় কি থেরেজা আসার সময় সে তার একটা হেভি সুটকেস নিয়ে আসে, আন্না কারেনিনের একটা বই নিয়ে আসে। তো আসার পর থমাসের বাসায় সে থাকা শুরু করে। তো জিনিসটা থেরেজা আসলে টমাসকে ভালোবেসে এই কাজগুলো করছে আর কি। তো আমাদের থমাসও তার সাথে থাকা শুরু করেছে, এবং দেখা যাচ্ছে কি সে থেরেজাকে খুবই ইয়াং চাইল্ড হিসেবে দেখতে পাচ্ছে। এবং সে তার সাথে প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল, তার সাথে সে ঘুমাতে পারছিল না, কারণ থমাস সবসময় কি করেছে, ভালোবাসা এবং সেক্স দুইটা জিনিসকে আলাদা রেখেছে। তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি সারা রাত ঘুমাতে পারবে, অন্য কোনো কিছু ফিল করার প্রয়োজন নেই। কিন্তু যাকে তুমি ভালোবাসো না বা যার সাথে তোমার সেক্সুয়াল ব্যাপারগুলো থাকবে তার সাথে তুমি সেক্স করে তাকে বের করে দিবে, এটা থমাসের একটা আইডিয়া। তো দেখা যাচ্ছে থেরেজার সাথে সে থাকছে,
সে তার কোনো প্রকার কি অন্য কোনো কিছু তার মাথায় আসছে না। তো তখন সে জিনিসটাও বুঝতে পারে আসলে সেও তার প্রতি দুর্বল। অন্যদিকে আমাদের থেরেজা তো খুবই উইক হয়ে পড়ে। এখন থেরেজা উইকনেস দেখে থমাস একটু তার থেকে পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত সে পালিয়ে থাকতে পারে না, কারণ সে চিন্তা করে যে আসলে এই মানুষটাকে সে পছন্দ করা শুরু করেছে। অন্যদিকে থমাস যখন দেখে কি থেরেজা তার জন্য কষ্ট পাচ্ছে, এটাতে সে খুবই স্যাড হয়ে পড়ে। তখন আমাদের থমাস থেরেজাকে বিয়ে করে ফেলে। তো বিয়ে করার পরেই থেরেজা আস্তে আস্তে থমাসের রিয়ালিটিটা জানতে পারে। আসলে থমাস কি ভালো একজন মানুষ না। সে সবার সাথে কি করছে, সেক্সুয়াল ব্যাপারগুলো করছে, তার অনেকগুলো মিস্ট্রেস রয়েছে, এইসব কিছু সে জানতে পারে। তারপরে এবং সাবিনা সম্পর্কে সে জানতে পারে। দেখে কি মানে সে একটা সাবিনার লেটারও পেয়ে যায়, যেখানে সাবিনা তাকে মানে তার যে তাদের যে সেক্সুয়াল ব্যাপারগুলো সেগুলো নিয়ে বলছে, তার ইচ্ছা প্রকাশ করছে যে তুমি আমার আর্ট গ্যালারিতে আসো, আমরা আমাদের কাজগুলো সারি। তো এইসব কিছু সে জেনে যায়। তো দেখা যায় কি এরপর আমাদের নায়িকা থেরেজা খুবই মানে খুবই হার্ট ব্রোকেন, তার অবস্থা খুবই খারাপ থাকে এবং থমাস তাকে বোঝানোর চেষ্টা করে। এবং এক পর্যায়ে থেরেজাও কি জিনিসটা বুঝে ফেলে আর কি, মানে সে চিন্তা করে যে আসলে থমাস এটা থেকে বের হবে না এবং সেও থমাসকে ছাড়া থাকতে পারবে না, এবং সেও সাবিনাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সাবিনার সাথেও তার একটা ভালো সম্পর্ক সে তৈরি করে নেয়। তারপর আমরা দেখি কি সাবিনা সে তো খুবই ফেমাস একজন আর্টিস্ট। সে কি করে আমাদের নায়িকা থেরেজাকে কিছু একটা জবও দিয়ে দেয়, ফটোগ্রাফার জবও দিয়ে দেয়। তো আমাদের থেরেজাও কি করতে থাকে, বিভিন্ন ছবি টবি তুলতে থাকে, কিভাবে কমিউনিস্ট যারা রয়েছে তারা কিভাবে সবাইকে অত্যাচার করছে, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম প্রাগের মধ্যে চলছিল, এই সব কিছুর ছবি সেও তুলতে শুরু করে। অন্যদিকে থমাস, সে তো ডাক্তার মানুষ, সে কি করে হঠাৎ করে কমিউনিস্টদের নিয়ে এগেনস্ট একটা আর্টিকেল লিখে ফেলে। ঠিক আছে, এটা লিখার কারণেই কিন্তু প্রবলেমটা হয়ে যায়, কারণ তখন কমিউনিস্টরাই ক্ষমতায় ছিল। তো কমিউনিস্টরা যখন ক্ষমতায় রয়েছে, থমাস তাদের এগেনস্টে লিখে ফেললো, তাই তার উপর একটা চাপ আসে। তাকে কি করা হয়, প্রাগটাকে ছেড়ে চলে যেতে হয়। ঠিক আছে, তখন সে কি করে সুইজারল্যান্ডের জুরিকে সে শিফট হয়ে যায়, কাকে নিয়ে, তার ওয়াইফ তেরেজাকে নিয়ে। তো সেখানে গেল, সেখানে গিয়েও কিন্তু থমাস তার অভ্যাসগুলো ছাড়লো না, সে তার কাজগুলো চালিয়ে যেতে লাগলো বিভিন্ন মেয়ের সাথে যখন যেভাবে পাচ্ছে। তো থেরেজা নিজেকে খুবই লনলি ফিল করছে, কারণ সে দেখছে কি তার হাজবেন্ড এসব কিছুতে ব্যস্ত এবং থেরেজা দেখছে তার এখানে কোনো কিছুই নেই, সে খুবই স্যাড। এবং সাবিনাও কিন্তু আগে থেকেই সুইজারল্যান্ডে শিফট হয়ে গিয়েছে, সে এখন জেনেভাতে আছে এবং সাবিনার সাথেও থমাসের রিলেশন রয়েছে। এখন থেরেজা চিন্তা করছে তার জায়গাটা কোথায়। তো তখন থেরেজা খুবই লনলি ফিল করার কারণে সে চিন্তা করলে সে প্রাগে ফিরে আসবে। তারপর আমরা দেখি কি সে ডিসাইড করে সে প্রাগে ফিরে আসবে এবং সে প্রাগে ফিরেও আসে। তো ফিরে আসার পর সে কিছুটা হ্যাপি থাকে। এখন অন্যদিকে টমাস তো ওখানে রয়ে গেল। ওখানে থেকে যাওয়ার পর সে চিন্তা করলো যে আসলে এই যে হ্যাপি একটা লাইফ, ফ্রি লাইফ লিড করছে, আসলে এখানে কোনো মজা নেই। মজাটা কোথায়, থেরেজার সাথে থেকে। তো তখন সে তার ফ্রিডমটাকে ছেড়ে থেরেজার কাছে পুনরায় প্রাগে চলে আসলো। তো প্রাগে আসার পর কিন্তু থমাস এটা জানতে পারে যে আসলে সে আর কখনো কি দেশ ছাড়তে পারবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে সে আগে একটা আর্টিকেল লিখেছে, যার জন্য তার উপর চাপ আসে এবং তাকে প্রাগ ছেড়ে যেতে হয়। এখন সে যখন ফিরে এসেছে, তো সে এখন আর যেতে পারবে না। এবং কমিউনিস্ট যারা রয়েছে চেকোস্লোভাকিয়াতে, তারা তার কাছে আসে, এসে বলে কি তুমি মানে একটা সাইন করো যে আসলে তুমি এমন কোনো আর্টিকেল লিখো নাই, এরকম একটা সাইন করো। তো থমাস এটাতেও রাজি হয় না। ঠিক আছে, তারপর আমরা দেখি কি এটা রাজি না হওয়ার কারণে তার চাকরিটা চলে যায়, সে যে সার্জন ছিল সেটার চাকরি চলে যায়। এরপর সে কি করে, গ্লাস ওয়াশিং এর কাজ শুরু করে এবং এটার জন্য তার আরো সুবিধা হয়, সে বিভিন্ন মহিলার সংস্পর্শে আসতে থাকে, সে তার কাজগুলো চালিয়ে যেতে থাকে। আর এদিকে থেরেজা কি, সে তার মতো করে তার জীবন লিড করছে আর কি। সে কি করবে, তার তো কিছুই করার নেই। এমনি খুবই স্যাড একটা মেয়ে, ছোটবেলা থেকে তার মা সবসময় তাকে ক্রিটিসাইজ করতো, বলতো কি তুমি অন্য মেয়েদের মতো। তার উপরে তার বাবা সেই সামান্য কি করেছিল, মানে দেখা যাচ্ছে কি দেশে যে প্রবলেমগুলো চলছিল সামান্য একটা কিছু তুলে ধরেছিল, যার কারণে তার বাবাকে 10 বছর জেলও দিয়ে দেওয়া হয়। তো এইসব কিছুর কারণে থেরেজা খুবই স্যাড স্যাড ছিল আর কি। এদিকে তার হাজব্যান্ডও তার প্রতি লয়াল না। আচ্ছা যাই হোক, এখানে তাদের স্টোরিটা আমরা একটু স্টপ করে দিই। তাহলে তারা সুইজারল্যান্ডে গেল, এরপর সুইজারল্যান্ড থেকে প্রাগে আবার ফিরে আসলো। এবার আসি সাবিনার কাছে। সাবিনা কি করছে, সাবিনা সে তো জেনেভাতে শিফট হয়ে গিয়েছে। এখন সে জেনেভাতে গিয়ে নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে, তার নাম হচ্ছে ফ্রেঞ্চ। তো এটা হচ্ছে মূলত একজন ম্যারিড ম্যান ছিল, তার ওয়াইফও আছে। ঠিক আছে, ম্যারি ক্লডি তার ওয়াইফের নাম। তো এখন এই ফ্রেঞ্চের একটা আইডিওলজি হচ্ছে এরকম যে যেখানে তার বউ আছে সেই জায়গায় সে সেক্স করতে পারবে না। আবার সাবিনা তো এসব কোনো কিছুই মানে না, সে হচ্ছে লাইটনেসে বিশ্বাসী। সে বলে কি মানে তুমি এখন কি করবা, সেক্স করবা আমার বাসায় করবা, এখানেই করবা, আমার স্টুডিওতেই করবা।
এখন ফ্রেঞ্চ বলে যে না চলো আমরা কি পালের মধ্যে যাই, পালের মধ্যে গিয়ে সেখানে আমাদের ব্যাপারগুলো করি। সাবিনা রাজি হয় না। তো ফ্রেঞ্চ বলে যে আসলে আমি পারবো না, মানে আমার ওয়াইফ এবং গার্লফ্রেন্ড একই জায়গায়, এই জিনিস আমার পক্ষে সম্ভব না। তারপর সে তার ওয়াইফকে বলে, ম্যারি ক্লডিকে, যে সাবিনা সম্পর্কে সে বুঝিয়ে বলে, এবং ডিভোর্স দেয় না তার ওয়াইফ তাকে। ডিভোর্স না দিয়ে ফ্রেঞ্চ তাকে ছেড়ে চলে আসে সাবিনার কাছে। এবার সাবিনার কাছে যখন আসে তখন সাবিনা তাকে রাখে না, বলে দোষ শালা, তোকে রেখে আমি চলে যাবো। তারপর সাবিনা কি করে, তাকে রেখে উল্টো কি করে প্যারিসে শিফট হয়ে যায়। তো সে প্যারিসে শিফট হয়ে গেল, সেখানে মোটামুটি থাকা শুরু করলো, প্যারিসে সে থাকছে। তো সেখানে কিন্তু সে ডিপ্রেস ছিল, কারণ সে সবসময় হ্যাপিনেস থেকে ভেগে এসেছে, মানে জীবনে কোনো বার্ডেন চায় না, ম্যারেজ চায় না, কোনো কিছুই চায় না, রেসপন্সিবিলিটি চায় না। কিন্তু এখন দেখছে আসলে এসব কিছু ছাড়া জীবনটা কেমন জানি, মানে সে মানে সুখটা পাচ্ছিল না। তো সে প্যারিসে 3 বছর যাবৎ আছে। সাডেনলি একটা চিঠি আসে থমাসের ছেলে সাইমনের কাছ থেকে। কি চিঠি আসে, যে থমাস এবং তেরেসা একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। তো এটা পাওয়ার পর সে কিছুটা স্যাড হয়ে যায়। আচ্ছা যাই হোক, স্যাড হলে আর কিছুই করার নেই। তো আমাদের সাবিনা শুধু স্যাডই হয়, আর কোনো কিছুই হয় না। দেখেন, ছেলে আর একটা গার্লফ্রেন্ডের মধ্যে ব্যাপারটা কেমন। ছেলে চিন্তা করলো বাবা মারা গিয়েছে, তার জন্য ব্যাপারটা অন্যরকম, সে স্যাড, ইভেন এই মহিলাকেও সে জানালো। আর ওইদিকে সাবিনা কিছুই করলো না। এবং সাইমন দেখা গেল কি, বাবা যখন মারা যায়, সে কি বলে, সে বলেছে হি ওয়ান্টেড দ্য কিংডম অফ গড অন আর্থ, মানে সে তার বাবা সম্পর্কে এই কথাটা বলে। মানে ছেলে তো ছেলেই, ছেলে বাবা সম্পর্কে অলওয়েজ ভালোই বলবে, যদিও তার বাবা কখনো তার খেয়াল করেনি, তার টেক কেয়ার করেনি, কোনো কিছুই করেনি। কিন্তু সাইমন যখন দেখে তার বাবা থমাস মারা গিয়েছে, তার জন্য ফিউনারেল রাখে এবং তার কবরের উপরে এই কথাটা লিখে দেয়, হি ওয়ান্টেড দ্য কিংডম অফ গড অন আর্থ। ঠিক আছে। সাইমন সে বারবার চেষ্টা করেছিল তার বাবাকে সেভ করতে। তার বাবা যখন কমিউনিস্টদের নিয়ে এগেনস্টে লিখেছিল, তো তখন সে চেষ্টা করেছিল তার বাবাকে এটা থেকে ফিরিয়ে আনার, তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, মানে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তার কথা শুনেনি। আচ্ছা যাই হোক, সাবিনার চ্যাপ্টারও মোটামুটি এখানে ক্লোজ। এবার আসেন ফ্রেঞ্চের কাছে। এই ভদ্রলোকের কি হলো, এই ভদ্রলোককে তো রেখে চলে এসেছে। এই ভদ্রলোক তার ওয়াইফও হারালো, গার্লফ্রেন্ড সাবিনাকেও হারালো। এরপর আমরা পরবর্তীতে দেখতে পাই কি, এই ভদ্রলোক একটা তার ইয়াং স্টুডেন্টের সাথে রিলেশনে জড়ায়, মোটামুটি একটা ভালো সম্পর্ক তাদের চলতে থাকে। কিন্তু সাডেনলি তার মাথায় কি আসে, সে কোথায় যাবে, গ্র্যান্ড মার্চ টু কলম্বিয়া। এই গ্র্যান্ড মার্চ টু কলম্বিয়া জিনিসটা কি, এটার ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন প্রাগের মধ্যে প্রবলেম চলছিল, কমিউনিস্টদের প্রবলেম চলছে, এরপর রাশিয়ান সোভিয়েত ইনভেশন হয়, রাশিয়ান ট্রুপরা বিভিন্নভাবে তাদের অত্যাচার করতে থাকে, পুরো মানুষের জীবন বিভীষিকাময় করে ফেলে, মানে খুবই খারাপ একটা অবস্থা এখানে তৈরি হয়ে যায়। তো তখন কলম্বিয়াতেও এরকম একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার অবস্থা চলছিল। তো তখন তারা চিন্তা করে যে কি করবে, কলম্বিয়াতে যাতে কিছু ডাক্তার ঢুকতে পারে বা কলম্বিয়ানদেরকে যাতে হেল্প করতে পারে, এই জন্য কি কিছু মানুষ মার্চ করে করে যাচ্ছিল আর কি। তো যখন তারা বর্ডারে পৌঁছায়, তখন কলম্বিয়ান গভর্নমেন্ট তাদেরকে ঢুকতে দেয় না, তাদের ঢুকাটা পারমিশনটা বন্ধ হয়ে যায়। তো তারপর এতে করে কিন্তু এই ভদ্রলোকের খুবই মন খারাপ হয়ে যায়, সে একদম স্যাড হয়ে যায়। তো পরবর্তীতে সে যখন ফিরে আসছিল, ফিরে আসার পর সে কিছু মানুষ দ্বারা তাকে অ্যাটাক করা হয় এবং এর কারণে সে কিছুদিন হসপিটালাইজড থাকে। এরপর সে সেখানে মৃত্যুবরণ করে। এবং সে মৃত্যুর শেষের দিকে চিন্তা করছিল, ইস, তার ওই ইয়াং লাভারটা যদি তার সাথে থাকতো। যাই হোক, কিছুই করার থাকে না। এরপর এখানে তার চ্যাপ্টারও ক্লোজ হয়ে যায়। সাবিনাও আমেরিকাতে শিফট হয়ে যায়, সেখানে মোটামুটি মানে একটা স্যাড ডিপ্রেসড অবস্থায় তার জীবন চলতে থাকে, কারণ সে কখনো ফ্যামিলি রেসপন্সিবিলিটি এগুলো নিতে চায়নি, তাই সে একাই রয়ে গেল। এবার আসি থমাস এবং তেরেজার কাছে। আমাদের ন্যারেটর কি করে, তাদের অতীত সম্পর্কে আমাদেরকে এক্সপ্লেন করে। আমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছি এই দুইজন কিন্তু মৃত্যুবরণ করেছে। তো ন্যারেটর কিন্তু তাদের মাঝখানে কিছু ঘটনা এক্সপ্লেন করে না, সেটা পরে গিয়ে এক্সপ্লেন করে। বলে থমাস যখন অনেক বেশি খারাপ একটা অবস্থার মধ্যে চলে যায়, মানে মহিলাদের সাথে তার সম্পর্ক বেশি, খুবই একটা সিরিয়াস কন্ডিশনে, তখন থেরেজা চিন্তা করে তারা কান্ট্রি সাইডে শিফট হয়ে যাবে। তো থমাসও কি করে, তার ডিসিশনটাকে মেনে নেয়, তারা কান্ট্রি সাইডে চলে যায়, সেখানে ফার্মিং করা স্টার্ট করে। তাদের একটা ডগ আছে যার নাম হচ্ছে ক্যারেনিন, যেটা আন্না কারেনিন বই থেকে নেওয়া হয়েছে নামটা। এই ডগটাও তাদের সাথে আছে এবং প্রতিদিন সাবিনা কি করে, তাকে নিয়ে মলে যায় বা তাকে নিয়ে সব বাজারে যায় এবং এই ডগটাকে একটা রোল কিনে দেয়, ডগটা বাসায় ফিরে আসে, থমাস তাকে আদর করে, মানে তাদের লাইফ মোটামুটি অনেক ভালোই যাচ্ছিল। তখন আমাদের নায়ক বলে আসলে এই যে রিপিটেশন, ডগটা যে প্রতিদিন সেম কাজ করে, এই জিনিসটাতে আসলে মজা আছে। ঠিক আছে, মানে এই জিনিসটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে এটার মধ্যে সে আনন্দ খুঁজে পাচ্ছিল। এবং সে চিন্তা করছিল থেরেজা যে তাকে কান্ট্রি সাইডে নিয়ে এসেছে,
সেটাতে সে আসলে কি একটা গুড ডিসিশন ছিল। কিন্তু ডগটা যদি মানুষ হতো সে কিন্তু বোর হয়ে যেত প্রতিদিন এক রুটিনে থাকতে থাকতে। যেমন থমাসটা কখনো এক রুটিনে থাকতে চায়নি, সবসময় নিত্য নতুন জিনিস চেয়েছিল, যার কারণে কি সবগুলো ক্যারেক্টার একটা আইসোলেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি কি থমাস এবং থেরেজা খুব ভালো লাইফ লিড করে, হঠাৎ করে ক্যারোলিনের ক্যান্সার ধরা পড়ে, সে মৃত্যুবরণ করে। তারপরও থমাস এবং থেরেজা তাদের মতো জীবনযাপন করতে লাগলো এবং তারা একটা পার্টিতে যায়। সেদিন রাতে বেলা অনেক ড্রিঙ্ক করে, অনেক ডান্স করে এবং বলে কি আজকে রাতে মানে বাসায় ফিরবো না, সকালে বাসায় যাব। তারপর তারা কি করে হোটেলে যায়, এরকম তাদের একটু পরবর্তীতে আমরা দেখি কি তারা বাড়ি ফেরার সময় তারা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। এখানে তাদের স্টোরি কমপ্লিট হয়ে যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে আমাদের রাইটার কি বোঝাতে চেয়েছেন? আমাদের রাইটার এখানে মূলত 1968 সালে প্রাগ স্প্রিং মানে যে কমিউনিস্ট যারা ছিল তারা কিভাবে তাদেরকে এক্সপ্লয়েট করছিল তখনকার মানুষদের। এরপর সোভিয়েত ইনভেশন হয়। ইনভেশন হওয়ার পর কি হয়, তাদের রাশিয়ান ট্রুপ যারা রয়েছে তারা তাদের উপর আরো বেশি অত্যাচার করা শুরু করলো। এবং আমাদের নায়ক থমাস চিন্তা করছে আসলে এদের চোখ তুলে নিয়ে ফেলা উচিত। ইডিপাস কমপ্লেক্সে যেমন হয় চোখ তুলে নিয়ে ফেলা হয়েছিল শেষের দিকে, তার মাকে বিয়ে করলো, এইসব কিছুর কারণে এখন সে চিন্তা করছে এদেরও চোখ তুলে নিয়ে ফেলা উচিত, এত অত্যাচার করছে, মানে তারা এত বেশি অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো এই সব কিছু মূলত আমাদেরকে এখানে কবি দেখাতে চেয়েছেন। এবং তিনি আমাদের যে জার্মান ফিলসফার রয়েছে নিচ্ছে, তার যে থিওরি এটার্নাল রিটার্ন, এই জিনিসটাকে তিনি রিজেক্ট করেন এবং রিজেক্ট করার জন্য তিনি এই স্টোরিটা লিখেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে ব্যাপারটা কি ছিল, দুইটা কাপল ছিল, তারা মূলত মানে খুব একটা স্টেবল অবস্থায় ছিল না। তার হাজব্যান্ডটা দেখা থমাস বারবার বিভিন্ন মেয়ের সাথে রিলেশনশিপে জড়াচ্ছে, থেরেজা খুবই বিরক্ত হচ্ছে। এরপর তারা প্রাগ স্প্রিং যখন আসে, থমাস কমিউনিস্টদেরকে নিয়ে লিখে বাধ্য হয়ে তাদেরকে জুরিকে চলে যেতে হয়। সেখানেও থমাস গিয়ে তার কার্যকলাপগুলো চালাতে থাকে। থেরেজা বোর হয়ে যায়, সে আবার প্রাগে ফিরে আসে। ফিরে আসার পর আবার দেখে কি থমাসের সেম অবস্থা। তারপর সে কি করে, তাকে নিয়ে কান্ট্রি সাইডে চলে যায়, সেখানে মৃত্যুবরণ করে। অন্যদিকে সাবিনা যে থমাসের গার্লফ্রেন্ড, সেও কি জুরিকে জেনেভাতে গিয়েও সেম কাজ করছে, ফ্রেঞ্চ নামক একজনের সাথে সম্পর্কে জড়াচ্ছে। ফ্রেঞ্চ যখন তাকে নিয়ে সিরিয়াস হচ্ছে, তাকে ছেড়ে দিয়ে সে কি করলো, প্যারিসে চলে গেল, প্যারিস থেকে আমেরিকায় শিফট হয়ে গেল। মানে এই যে ঘটনাগুলা, এইগুলাই তিনি তৎকালীন সমাজে যা কিছু হচ্ছিল সবকিছু আমাদেরকে দেখান এই একটা থিওরিকে রিজেক্ট করার মধ্য দিয়ে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। মানে আমাদের রাইটার বলেছেন দুনিয়াতে আসলে কোনো কিছু রিপিটেড হয় না, ঠিক আছে? এবং রিপিটেড আমরা কখনো আমাদের একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কম্পেয়ার করতে পারি না। এক জিনিস বারবার ঘটে না, ফ্রেঞ্চ রেভলিউশন আবার হবে না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার হবে না, ঠিক আছে? কবি এই জিনিসটা বলেন। এবং তিনি অনেকটা মনে হয় লাইটনেসটাকে বিলিভ করতেন এরকম। কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ক্যারেক্টার দেখা যাচ্ছে কি যখন এই লাইটনেসটাকে রিপ্রেজেন্ট করা যারাই করছে তারা সবাই কিন্তু জীবনে কষ্ট পেয়েছে, আইসোলেটেড হয়েছে। এবার আসে সিম্বলে। এখানে একটা দুইটা সিম্বল খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সুটকেস, যেটা থেরেজার ছিল। থেরেজা যখনই যায় তখন একটা হেভি সুটকেস নিয়ে যায়। এটা কি? এটা মূলত তার হ্যাভিনেস, তার লাইফ তাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? সে যে হ্যাভিনেসটাকে পছন্দ করছে এই জিনিসটাকে মূলত বোঝানো হচ্ছে। যেমন ছোটবেলায় তার মা তাকে কি বলেছে সেগুলো সে সারা জীবন সেগুলোর জন্য সে এক্সপ্লয়েটেড হচ্ছে, দুঃখিত, স্যাড। তো এটা কি একটা জিনিসকে সারা জীবন বয়ে বেড়ানো, একটা হ্যাভিনেস। অন্যদিকে দ্য বোলার হ্যাট, সেটা সাবিনার ছিল। সাবিনার একটা হ্যাট ছিল, সে সবসময় পরতো, যেটা তার বাবা গ্র্যান্ডফাদার থেকে সে পেয়েছে। এটা তার একটা আমরা ফ্যামিলি ট্রেডিশন বলতে পারি, ফ্যামিলি হেরিটেজ বলতে পারি। তারপর আবার অনেক সময় এটা যখন মাঝে মাঝে থমাস পড়তো, কখন পড়তো, যখন তারা সেক্স করতো তখন। তো এটা দ্বারা মূলত ভায়োলেন্স এগেনস্ট সাবিনা, ঠিক আছে? অনেকটা একটা মেয়েকে ভায়োলেন্স করার মতো বা তাকে মলেস্ট করার মতো এরকম জিনিস বোঝানো হচ্ছে আর কি। যখন থমাস পড়ে তখন সেটাকে কি বোঝানো হচ্ছে, ভায়োলেন্স, ভায়োলেন্স এগেনস্ট সাবিনা। তো মোট কথা এটা তার ম্যাসকুলিনিটিটাকেও রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এইটা গেল সিম্বলস। তারপর এখানে একটা কোটেশন রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার খুব পছন্দের একটা জিনিস, যেটা বারবার জীবনে কোনো কিছু বারবার রিপিট হয় না। আমরা একটা জিনিস বারবার কি করতে পারি না, রিপিট করতে পারি না। আশা করি বুঝতে পেরেছেন। গতকাল আমার মাস্টার্সের পরীক্ষা শেষ হয়ে গেল, আমার একাডেমিক লাইফ শেষ হয়ে গেল। গতকাল ছিল মেবি 12 তারিখ, জুনের 12 তারিখ 2024। তো এই কথাটা এখন আমি কেন বলছি, এটা মূলত বলছি এই যে টপিকগুলো আপনাদেরকে পড়াচ্ছি সবসময় আমি একাডেমিক পড়তাম বা সিলেবাসে ইনক্লুডেড ছিল, পড়তাম, আমি ভিডিও বানিয়ে ফেলতাম পড়ার পরে। তো দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড আমাকে কল করে বলতো কি রে এই ভিডিওটা পাচ্ছি না কেন, এটা বানাচ্ছিস না কেন? তো এই জিনিসগুলো আর কখনো হবে না, জিনিসটা ভেবে খুবই কষ্ট পাচ্ছি। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।